আচ্ছা, তোমার কি দাঁতে ব্যথা হচ্ছে? গরম খাবার বা ঠান্ডা পানীয় অথবা মিষ্টি জাতীয় খাবারে তীব্র যন্ত্রণা হচ্ছে এবং তুমি জানো না এর সমাধান কি হতে পারে? তাহলে তুমি একদম ঠিক ভিডিও চুজ করেছো, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আরসিটি সম্পর্কে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। সবাইকে ডেন্টিস্ট সাহেবা চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমি ডক্টর শিউলি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করে দিই। আরসিটি ট্রিটমেন্টটা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে এই দাঁতের ব্যথাটা কেন হচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের তার আগে একটুখানি দাঁতের স্ট্রাকচার অর্থাৎ দাঁতের গঠন সম্পর্কে একটুখানি কিন্তু জেনে নিতে হবে। তাহলে চলো আগে আমরা সেটাই জেনে নিই। তোমরা এদিকে ছবি দেখতে পাবে। দাঁতের দেখো সব থেকে উপরের যে লেয়ারটা রয়েছে যেটাকে বলা হয় এনামেল, হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট পার্ট অফ আওয়ার বডি। ওকে, আমাদের শরীরের মধ্যে কিন্তু সব থেকে শক্ত অংশ কিন্তু এই এনামেলটা, এবং এর ভেতরে যে পার্টটা রয়েছে তাকে বলা হয় ডেন্টিন, এবং সব থেকে ভেতরের যে অংশটা থাকে যেখানে ব্লাড ভেসেল অর্থাৎ রক্তজালিকা এবং নার্ভগুলো থাকে তাকে কিন্তু বলা হয় ডেন্টাল পাল্প। এই অংশটা কিন্তু ভীষণই সেন্সিটিভ হয়ে থাকে। এবার জানবো এমন কি হচ্ছে যে জন্য আরসিটি ট্রিটমেন্টের কিন্তু দরকার হয়ে পড়ছে। তবে সেটা জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তীতে দাঁত এবং মুখগহ্বর সম্পর্কিত যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আচ্ছা, চলে আসি তাহলে ভিডিওর মূল অংশতে। ঠিক আছে, আমাদের দাঁতের ওপরের যে লেয়ারটা আমি আগেই যেটা বললাম, এদিকে দেখো ওপরের যে লেয়ারটা রয়েছে যেটাকে এনামেল বলা হচ্ছে। এবার আমাদের দাঁতে যখন পোকা লাগছে, ঠিক আছে, অর্থাৎ যখন কেরিজ হচ্ছে আমাদের দাঁতে, তখন কিন্তু এই ওপরের লেয়ারটা ক্ষয় পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তখনই যদি কেউ ট্রিটমেন্ট না করায়, তখন যদি কেউ ফিলিং না করায়, তখন কি হবে? তখন কিন্তু এই কেডিসটা ছড়িয়ে কিন্তু ডেন্টিনে চলে যাবে। এবার ডেন্টিনে গেলে কি প্রবলেম হবে? ডেন্টিনে গেলে কিন্তু সেন্সিটিভিটিটা হবে। ঠিক আছে, খুব শিরশিরানি হবে, কিছু খেতে যাও বা মুখে জল লাগলে, ঠান্ডা গরম জল লাগলে কিন্তু সেন্সিটিভিটি একটা হবে। ঠিক আছে, এই পর্যায়ে গিয়ে কেউ যদি ট্রিটমেন্ট না করায়, তারপর কি হবে? এই কেডিসটা কিন্তু অর্থাৎ এই পোকা লাগার সমস্যাটা কিন্তু ছড়িয়ে একদম ভেতরের যে অংশটা, দেখো এদিকে ছবি দেখাচ্ছি আমি, একদম ভেতরের যে অংশটা সেখানে কিন্তু চলে আসবে, অর্থাৎ পাল্পটা কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে। এবার পাল্প ইনফেক্টেড হলে কি হচ্ছে? পাল্প যখন ইনফেক্টেড হচ্ছে তখনই কিন্তু দাঁতে ব্যথা বা যন্ত্রণা এগুলো কিন্তু শুরু হয়। ঠিক আছে, কারণ পাল্পের মধ্যে রয়েছে আমাদের নার্ভ এবং আমাদের ব্লাড ভেসেলস, যে কারণে কিন্তু ওই জায়গাটা যখন ইনফেক্টেড হচ্ছে তখনই কিন্তু এই ব্যথা করা, যন্ত্রণা করা, এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। এবং এই পাল্পে একবার কেরিস ছড়িয়ে গেলে তখন কিন্তু কোনো রকম ভাবেই কোনো রেস্টোরেশন অর্থাৎ ফিলিং এ কিন্তু এটা কাজ দেবে না। তখন কি করতে হবে? তখন কিন্তু আমাদের আরসিটির দিকে এগোতে হবে। আরসিটি অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্টের দিকে কিন্তু আমাদেরকে এগোতে হবে। তাহলে চলো এবার আমরা জেনে নিই আরসিটি প্রসিডিওরটা কিভাবে হয়। এদিকে আমি তোমাদের পরপর ছবি দিচ্ছি এবং তোমাদের সাথে একটুখানি আমি আলোচনা করছি যাতে তোমরা ক্লিয়ার কাট জিনিসটা বুঝতে পারো। আচ্ছা, প্রথমে কি করা হয়? দাঁতের ওপরে যে কেরিসটা রয়েছে অর্থাৎ যে পোকা লাগা অংশটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একদম রিমুভ করে দেওয়া হয়। ঠিক আছে, রিমুভ করে দেওয়ার পর এইবার ওই যে বললাম ডেন্টাল পাল্পটা ইনফেক্টেড হয়েছে, তাহলে ডেন্টাল পাল্পের ওই জায়গাটা আমাদেরকে কিন্তু পরিষ্কার করতে হবে। তখন কি করা হয়? ডেন্টাল পাল্পের থেকে যে ইনফেক্টেড ব্লাড ভেসেলস রয়েছে বা নার্ভ রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করে নেওয়া হয়। এরপর ক্যানালগুলো অর্থাৎ দাঁতের যে রুট ক্যানালগুলো থাকে সেই ক্যানালগুলো কিন্তু মেডিসিনের মাধ্যমে ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় যাতে কোনো রকম ইনফেকশনের গ্রোথটা আর না থাকে। ঠিক আছে, আর কি করা হয়? তারপরে কিন্তু পার্মানেন্ট ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এই ক্যানাল দুটোকে কিন্তু ভর্তি করে দেওয়া হয়। ঠিক আছে, এই আরসিটি চলাকালীন কিন্তু অ্যান্টিবায়োটিকের একটা কোর্স চলে। কেননা এই যে ইনফেকশনটা রয়েছে এই ইনফেকশনটা যাতে একদম পার্মানেন্টলি কমে যায় সেই জন্য কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু দেওয়া হয়। এবং আরসিটি চলাকালীন কিন্তু বিশেষ কিছু খাবারের কিন্তু নিষেধ করা থাকে। ঠিক আছে, তোমরা যদি এই সম্পর্কে জানতে চাও আমি পরবর্তীতে অবশ্যই এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো।
এবার তাহলে চলো চলে আসি যে আরসিটিতে খরচ কিরকম লাগে। দেখো, কেউ যদি হসপিটালে করায়, যদি সরকারি হসপিটালে করায়, সেক্ষেত্রে কিন্তু খরচ সেরকম খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগে, ঠিক আছে। যেহেতু সরকারি হসপিটালে প্রচুর পেশেন্টস থাকে, সেই জন্য কিন্তু একটা লিস্ট থাকে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু পেশেন্টদের ডেকে নেওয়া হয়, ঠিক আছে। সেই জন্য কিন্তু একটু দেরি হতে পারে, ওকে। আর কেউ যদি প্রাইভেট চেম্বারে করায়, প্রাইভেট চেম্বারে করানোর ক্ষেত্রে দেখো বিভিন্ন জায়গা অনুসারে কিন্তু ট্রিটমেন্টের খরচাটাও ভিন্ন ভিন্ন রকম হয়। তবে জেনারেলি 2000 টাকা থেকে শুরু হয়, ঠিক আছে। আবার অনেক সময় কোন দাঁতে তুমি করাচ্ছ আরসিটি সেটাও কিন্তু ডিপেন্ড করে। যদি সামনের দাঁতে করাও সেক্ষেত্রে কম খরচ হয়, এবং পেছনের দাঁতের ক্ষেত্রে কিন্তু বেশি খরচ হয়, ঠিক আছে। এবং আরসিটি করানোর পর কিন্তু ক্রাউন মাস্ট, ঠিক আছে। ক্রাউনটাকে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, অর্থাৎ ক্যাপ পরানো যেটা বলা হয়। এবার ক্রাউনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা চার্জেস হয়, ঠিক আছে। কে কিরকম ধরনের ক্রাউন বানাবে সেটা কিন্তু সে তার উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন রকম চার্জেস হয়। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। কমেন্ট সেকশনে কিন্তু সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউনড। টাটা।